আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব আগামী নির্বাচনের সময় নিয়ে কূটনৈতিকদের যা জানালেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর জানিয়ে দিব দ্য টেলিগ্রাফের প্রতিবেদন, আরমানকে আয়নাঘর থেকে ছাড়াতে টিউলিপ সিদ্দিকের সাহায্য চেয়েছিল তার পরিবার। জামাত নেতা মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আহমেদ বিন কাসেমকে বন্দিদশা থেকে মুক্ত করতে যুক্তরাজ্যের সিটি মিনিস্টার এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিকির কাছে সহায়তা চেয়েছিলেন তার পরিবার। সবিনয় অনুরোধ জানিয়েছিলেন আরমানের আইনজীবীও, কিন্তু তাদের কোনো ধরনের সহায়তা করেনি টিউলিপ। জানিয়ে দিব পরিবহন সেক্টর দখলের প্রতিযোগিতা বিএনপিপন্থী নেতাদের। পরিবহন সেক্টরে চলছে দখলের নৈরাজ্য প্রতিযোগিতা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার দেশ ছেড়ে পালিয়ে যায়। এরপর থেকেই পরিবহন মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন থেকে শুরু করে বিভিন্ন কোম্পানির মালিকানা পরিবর্তন করা হচ্ছে। সব পরিবহন কমিটির নেতৃত্ব নিতে রীতিমতো মরিয়া বিএনপিপন্থী নেতারা। তাদের মধ্যে আধিপত্য বিস্তার একাধিক গ্রুপও রয়েছে বিভিন্ন এলাকায়। এবারে জানাবো স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা ভাবা হচ্ছে, বললেন উপদেষ্টা নাহিদ। জানিয়ে দিব রাস্তায় পড়েছিল 18 লক্ষ টাকা, ফেরত দিয়ে গেলেন শিক্ষার্থীরা। রাজশাহীর একটি সড়কে পরিত্যক্ত অবস্থায় প্রায় 18 লক্ষ টাকা পাওয়া গেছে। আজ ভোর 5:15টার দিকে নগরীর ভদ্রা এলাকা থেকে শিক্ষার্থীরা এসব টাকা পান। পরে বেলা 11:30টার দিকে তারা এসব টাকা নগরীর বোয়ালিয়া মডেল থানায় সেনাবাহিনী এবং জেলা প্রশাসক একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জমা দেন। রাজশাহী মহানগরী বোয়ালিয়া থানার ওসি মাসুদ পারভেজ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। এবং সর্বশেষ জানিয়ে দিব অবশেষে 6 বছর পর দেশে ফিরলেন শফিক রেহমান। দীর্ঘ 6 বছর পর নিজ দেশে ফিরেছেন জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমান। শফিক রেহমানের স্ত্রী তালেয়া রেহমানও তার সঙ্গে দেশে ফিরেছেন। আজ 18 আগস্ট দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় বিমানবন্দরে তাদের করতালি এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানায় সাংবাদিক এবং বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। প্রিয় দর্শক, সাংবাদিক শফিক রেহমান আওয়ামী লীগ সরকারের নির্যাতনের শিকার হয়ে 2018 সালে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। দীর্ঘ 6 বছর পর তিনি দেশে ফিরলেন আজ। শফিক রেহমান বলেন, দেশে ফিরে শেখ হাসিনাকে খুব অনুভব করছি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। জানিয়ে দিন বন্ধুরা, এই সংবাদটি আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আগামী নির্বাচনের সময় নিয়ে কূটনৈতিকদের যা জানালেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমানে একটি চ্যালেঞ্জিং সময় পার করছি আমরা। 2 সপ্তাহ হলো বাংলাদেশে দ্বিতীয় বিপ্লব সাধিত হয়েছে। শেখ হাসিনা সরকারের স্বৈরাশাসন দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। বিচার বিভাগ ভেঙে পড়েছে। দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। পাতানো নির্বাচন হয়েছে। সবকিছু সংস্কারের পর নির্বাচন দেওয়া হবে। রোববার দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার সহ জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থা প্রধানদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। সাধারণ মানুষের স্বাধীনতার জন্য ছাত্র জনতা প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করে কূটনৈতিকদের উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, শত শত মানুষ মারা গেছে, হাজার হাজার মানুষ আহত। আমি আশা করছি আপনারা আমাদের সহায়তা করতে পারেন। অনেক শিক্ষার্থী বুলেটের আঘাতে আহত হয়েছেন, অনেকেই রাবার বুলেটে 2 চোখ অন্ধ হয়ে
গেছে। প্রধান উপদেষ্টা বলেন, তরুণদের সম্মান জানাই যারা দেশের জন্য গণতান্ত্রিক মত প্রকাশের জন্য আত্মত্যাগ করেছেন। বৈষম্যহীন বন্ধুত্বপূর্ণ দেশ চায় তরুণ সমাজ। আমি দেশের দায়িত্ব নিয়েছি, তবে শেখ হাসিনা স্বৈরশাসন দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। বিচার বিভাগ ভেঙে পড়েছে। দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। পাতানো নির্বাচন করা হয়েছে। ভোটাধিকার থেকে বঞ্চিত হয়ে তরুণ সমাজ বেড়ে উঠেছে। রাজনৈতিক প্রভাবে ব্যাংক ডাকাতি হয়েছে। এগুলো আমার ঠিক করতে হবে, তারপরেই বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্য টেলিগ্রাফের প্রতিবেদন, আরমানকে আয়নাঘর থেকে ছাড়াতে টিউলিপ সিদ্দিকীর সহায়তা চেয়েছিল তার পরিবার। জামাত নেতা মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আহমদ বিন কাসেমকে আরমান বন্দিদশা থেকে মুক্ত করতে যুক্তরাজ্যের সিটি মিনিস্টার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিকীর কাছে সহায়তা চেয়েছিল তার পরিবার। সবিনয় অনুরোধ জানিয়েছিলেন তারা। আরমানের আইনজীবী কিন্তু তাদের কোনো ধরনের সহায়তা করেনি টিউলিপ। তিনি যদি সহায়তা করতেন তাহলে হয়তো দীর্ঘ ৮ বছর আয়নাঘরে বন্দি থাকতে হতো না। ৪০ বছর বয়সী আরমানকে অনেক আগেই আলোর মুখ দেখতেন যুক্তরাজ্যে পড়াশোনা করা এই আইনজীবী। গত শনিবার ১৭ আগস্ট ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে সব তথ্য উঠে এসেছে। লেবার পার্টি থেকে নির্বাচনে জয়ী টিউলিপ শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে। সরকারের পতন হলে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালায় বাংলাদেশের সবচেয়ে দীর্ঘকালীন স্বৈরশাসক শেখ হাসিনা। বর্তমানে ভারতে রয়েছেন তিনি। টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, টানা ১৫ বছরের বেশি সময় ক্ষমতায় থাকা শেখ হাসিনার শাসন আমলে বিরোধীদের আক্রমণ করা হয়, গ্রেপ্তার করা হয় এবং গোপনে বন্দী করা হয় অনেককেই। একই সঙ্গে চলছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। ২০১৬ সালে নিখোঁজ হয় ৪০ বছর বয়সী কাসেম আরমান। আইনজীবীরা বলেছিলেন টিউলিপ সিদ্দিকী তার ব্যক্তিগত যোগাযোগে ব্যবহার করে তাকে বন্দিদশা থেকে মুক্তি দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। কাসেম আরমান আরও নিখোঁজ হওয়ার ১ বছর আগে ২০১৫ সালে টিউলিপ সিদ্দিকী হ্যামস্টেডের এমপি নির্বাচিত হওয়ার পর সাংবাদিকদের বলেছিলেন, খালা আমাকে সবচেয়ে বেশি শিখিয়েছেন। তিনি তার কাছ থেকে রাজনীতি সম্পর্কে সবকিছু শিখেছি। সামাজিক ন্যায় বিচার কিভাবে প্রচারণা চালাতে হয়, কিভাবে জনগণের সাথে কাছে পৌঁছতে হয়, এসব কিছু শিখেছি। হাউস অব কমন্সে টিউলিপ প্রথম ভাষণের সময় গ্যালারিতে শেখ হাসিনা স্বয়ং উপস্থিত ছিলেন। বাংলাদেশের সরকারি বিভিন্ন অনুষ্ঠানেও টিউলিপের উপস্থিতি দেখা গেছে। যেমন শেখ হাসিনা এবং ভ্লাদিমির পুতিনের সাক্ষাতের সময় সেখানে ছিলেন তিনি। এছাড়াও টিউলিপ নিজেই একবার ব্লগে লিখেছিলেন তার খালার দল আওয়ামী লীগের হয়ে কাজ করছেন তিনি। বিএনপিপন্থী নেতারা মরিয়া পরিবহন সেক্টরের দখল নিতে। পরিবহন সেক্টরে চলছে দলের প্রতিযোগিতা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর থেকেই পরিবহন মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন থেকে শুরু করে বিভিন্ন কোম্পানির মালিকানা পরিবর্তন করা হচ্ছে। সব পরিবহন কমিটির নেতৃত্বে নিতে রীতিমতো মরিয়া বিএনপিপন্থী নেতারা। তাদের মধ্যে আধিপত্য বিস্তার এবং একাধিক গ্রুপও রয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। এর মধ্যে ২০০১ সালে বিএনপিপন্থী পরিবহন নেতারা দখলে নিয়েছে বাস মালিকদের রাজধানী এবং সারা দেশের সংগঠন ঢাকা সড়ক পরিবহন সমিতি এবং বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির কার্যালয়। পুরো কমিটি বহাল থাকা অবস্থায় বাস মালিকদের নতুন ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ১৪ আগস্ট রাজধানীতে গুরুত্বপূর্ণ টার্মিনালে মালিক এবং শ্রমিক ইউনিয়নের কার্যালয় দখল হয়ে গেছে। বিগত কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কেউ কেউ রাতারাতি ভোল পাল্টে বিএনপিপন্থী পরিবহন নেতাদের সঙ্গে হাত মিলিয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। বিভাগীয় জেলা এবং উপজেলা পর্যায়ে ঢেলে সাজানো হচ্ছে পরিবহনের নেতৃত্ব। চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, রংপুর, খুলনা এর নেতৃত্ব ঠিক করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আহ্বায়ক কমিটিও ঘোষণা করা হবে বলে জানা গেছে। স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা ভাবা হচ্ছে, উপদেষ্টা নাহিদ। বাংলাদেশের স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা প্রাথমিকভাবে ভাবা হচ্ছে জানিয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে এটি ঠিক করা হবে। নাহিদ ইসলাম বলেন, বিবর্তনমূলক আইন যেগুলো গণমাধ্যমের স্বাধীনতার জন্য অন্তরায়, সেগুলো পুনর্বিবেচনা করতে হবে। রোববার ১৮ আগস্ট সচিবালয় তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন উপদেষ্টা নাহিদ। তিনি বলেন, তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয় রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। সামগ্রিকভাবে বাংলাদেশের মত প্রকাশ স্বাধীনতা এবং গণমাধ্যমের পরিস্থিতি এই
মন্ত্রণালয়ের উপর নির্ভর করছে। গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে নাহিদ বলেন, সাংবাদিকদের মধ্যে দলাদলি চাই না, মানুষের জন্য নিরপেক্ষ সাংবাদিকতার চর্চা হোক। নাহিদ ইসলাম বলেন, একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এসেছি, আপনাদের কাছে সেই সহযোগিতাটা কামনা করছি।